আসসালামু আলাইকুম। আলামিন ফাউন্ডেশনের দশম শ্রেণীর ছাত্রবৃন্দ, তোমাদের বাংলা বিষয়ের আলোচনায় আমি হাজির হয়েছি। তো আজকে তোমাদের বাংলা বিষয়ের সম্ভবত দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি বাংলা গদ্য আলোচনা করেছিলাম, আজকের আমি তোমাদের পদ্য আলোচনা করব। তো আমাদের যে পাঠ্য প্রথম কবিতা, বিশিষ্ট চিলিয়ান ভাষার কবি পাবলো নেরুদা, যার প্রকৃত নাম নেপতালি রিকার্ডো রেস বাসোয়ালতো, সেই পাবলো নেরুদার কবিতা অসুখী একজন। প্রকৃত অর্থে এটা আমরা আমাদের বাংলা সঞ্চয়ন গ্রন্থে পাচ্ছি বাংলা কবিতা হিসেবে, কিন্তু প্রকৃত অর্থে এটি স্প্যানিশ ভাষার একটি কবিতা। স্প্যানিশ ভাষা অর্থাৎ যেটা স্পেনে প্রচলিত, চিলি এবং স্পেন পাশাপাশি অবস্থিত দুটি রাষ্ট্র। তো এই স্প্যানিশ ভাষায় লেখা পাবলো নেরুদার এক্সট্রাভ্যাগেরিয়া কাব্যগ্রন্থ, সেই এক্সট্রাভ্যাগেরিয়া কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্গত একটি কবিতা, স্প্যানিশ কবিতা লা ডেসডিচাডা। এই লা ডেসডিচাডা কবিতাটি আবার পরবর্তীতে ইংরেজিতে অনুদিত হয়েছিল দ্য আনহ্যাপি ওয়ান। দ্য আনহ্যাপি ওয়ান সেই ইংলিশ কবিতাকে আবার বাংলাতে অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। আমরা জানি নবারুণ ভট্টাচার্য বিশিষ্ট বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি, মহিলা কবি মহাশ্বেতা দেবী এবং বিশিষ্ট নাট্যকার বিজন ভট্টাচার্যের একমাত্র পুত্র নবারুণ ভট্টাচার্য। তারই লেখা একটি অন্যতম কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছিটে। এই কাব্যগ্রন্থে অনুদিত হয়েছে আলোচ্য অসুখী একজন কবিতাটি। অসুখী একজন কবিতাটি পাঠের প্রসঙ্গ আমরা একটুখানি আলোচনা করব, যে কবি কেন তার কবিতার নাম দিয়েছে অসুখী একজন এবং কোন প্রেক্ষাপটের উপরে এই কবিতার কাঠামো বা অবয়ব তিনি সাজিয়ে তুলেছেন। প্রথমেই বলি, কবিতা আলোচনার ক্ষেত্রে আমরা এটাকে গঠনগতভাবে এর ভাব বা বিষয়বস্তু বর্ণনার ক্ষেত্রে আমরা এই কবিতাটাকে অবশ্যই করে মন্ময়ধর্মী কবিতা বলতে পারি, অর্থাৎ ভাবগম্ভীর একটি কবিতা। কি আছে এই কবিতার মধ্যে? যে কবিতার পটভূমিকা আলোচনা করতে গেলে আমরা একটুখানি ইতিহাস জানা দরকার। যেখানে চিলিয়ান কবি, অর্থাৎ চিলিতে তার জন্ম পাবলো নেরুদা, তিনি চিলি রাষ্ট্রের বাণিজ্য দূত হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে তিনি স্পেনে যোগাযোগ করেন, স্পেনে যান তো তার বাণিজ্য কার্যনির্বাহ সম্পাদনের জন্য। 1935-36 খ্রিস্টাব্দ নাগাদ স্পেনের গৃহযুদ্ধ হয়। কি কারণে এবং কাদের নিয়ে? তৎকালীন যে ফ্যাসিস্ট আন্দোলনকারী বা ফ্যাসিস্ট যে সাম্রাজ্যবাদ, তার বিরুদ্ধে স্পেনের কয়েকশো কবি, সাহিত্যিক, গুণীজন তথা সুজন ব্যক্তিবর্গ, যারা সুচিন্তাশীল, যাদেরকে এক কথায় বলা যেতে পারে যারা রাষ্ট্রের উন্নয়নকামী, এই পরিবর্তনকামী সমাজের সাথে তৎকালীন ফ্যাসিস্ট সাম্রাজ্যবাদীদের যুদ্ধ হয়, যেটা ইতিহাসে আখ্যাত স্পেনের গৃহযুদ্ধ। এই স্পেনের গৃহযুদ্ধে স্পেনের ভয়াবহতা ডেকে নিয়ে আসে। শয়ে শয়ে মানুষ নিহত হয়, অনেক নামকরা কবি, সাহিত্যিক তারা নিহত হন। তাদের মধ্যে অন্যতম ছিলেন লোরকা, যে লোরকাকে হত্যা করার পরেই আর কি আমাদের কবি পাবলো নেরুদা ভীষণভাবে মর্মাহত হন। এবং যুদ্ধ আমাদের জীবনে কি ক্ষতি আনে, যুদ্ধের ভয়াবহতা কি, যুদ্ধের পরিণাম কি, যুদ্ধের দ্বারা আমরা কি পাই, এই সমস্ত কিছু তিনি তুলে ধরেছেন অসুখী একজন কবিতার মধ্য দিয়ে। তাহলে এটা কি শুধু ধ্বংসের কবিতা? এটা কি শুধু প্রলয়ের কবিতা? এটা কি বিনাশের কবিতা? না, তার মাঝেও ধ্বংসের মাঝে যেমন সৃষ্টি আছে, প্রলয়ের মাঝে যেমন সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমনি শেষ হয়ে যাওয়ার মধ্যেও শুরুর সম্ভাবনা রয়েছে, তেমনিভাবে কবি আলোচ্য কবিতায় যুদ্ধের মাঝেও প্রেমের নৈসর্গিক বাণীকে তুলে ধরেছেন। দেখা যায় কবিতা পাঠের মধ্য দিয়ে দেখা যায়
যে এই কবিতায় একজন সৈনিক, তিনি তার প্রিয়তমাকে, তার হতে পারে তার স্ত্রী বা হতে পারে তার প্রণয়ী, তাকে তিনি যুদ্ধের প্রাক্কালে দরজায় অপেক্ষমান রেখে তিনি তার সেনাবাহিনীতে যোগ দিতে চলেছেন। পরবর্তীতে তিনি দেশের হয়ে যুদ্ধ করবেন। তো এই যে বিচ্ছেদকাল, এই যে একটা প্রিয় মানুষের সাথে বিচ্ছেদকাল, সেই বিচ্ছেদ বেদনা বিধুর মুহূর্তে প্রেয়সী চোখের জল ফেলেছেন এবং তার প্রিয়তমা, তার প্রিয়তম, তার প্রেমাস্পদ হতে পারে তিনি তার স্বামী, তো তার প্রত্যাবর্তনের অপেক্ষায় তিনি দাঁড়িয়ে রয়েছেন। সেই অপেক্ষা কত দিনের, কতটা সময়ের, সেটাই কবিতায় খুব সুন্দর করে বলা হয়েছে। যেখানে কবিতার ভঙ্গিতে, কবিতা বলার ভঙ্গিতে, আত্মকথনের ভঙ্গিতে কবি এই কবিতাটি বর্ণনা করেছেন, যেখানে আমি দিয়ে সম্বোধন করেছেন যে আমি তাকে অপেক্ষায় দাঁড় করিয়ে চলে গেলাম। তারপরে কি ঘটলো? সে আমার অপেক্ষায় দাঁড়িয়ে রইল বাড়ির দরজায়। তারপরে কি হলো? রাস্তা দিয়ে চলে গেল একটা কুকুর, একটা গির্জার নান। তারপরে একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর কেটে গেল। তার প্রেয়সী আজও তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কিন্তু সময়ের নিত্যবহতা, এই যে একটি গির্জার নান, একটি কুকুর চলে যাওয়া, এর মধ্যে দিয়ে কবি সময়ের বহমানতাকে তুলে ধরেছেন যে জাগতিক নিয়মে পৃথিবীতে কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকে না। যুদ্ধ বলি আর কোনো আন্দোলন বলি, কোনো বিপ্লব বলি, কোনো কিছুতেই পৃথিবীর গতি স্তব্ধ হয় না। পৃথিবী তার আপন নিয়মে চলে। তাই তো সৈনিকটি চলে যাওয়ার পরে তার ফেলে যাওয়ার পথে আবার নতুন করে ঘাস জন্মায়, আবার নতুন করে ঘাস জন্মায়, আবার প্রতিটা দিন সকাল থেকে সন্ধ্যা হয়, একটার পর একটা দিন চলে যায়। কিন্তু সেই প্রিয়তমা আজও তার অপেক্ষায় দাঁড়িয়ে। এরপরে কি হলো? তারপর যুদ্ধ এলো। যুদ্ধের ভয়াবহতা নিয়ে যুদ্ধ এলো হঠাৎ করে। এতদিন পাথরের মতো বছরগুলো, অপেক্ষার বছরগুলো, এখন অপেক্ষার বছরগুলোকে পাথর বলা হয়েছে কেন? পাথর ভারী বস্তু। আর আমরা জানি কোনো কাঙ্ক্ষিত সময়ের প্রতীক্ষা আমাদের কাছে, প্রত্যেকের কাছে কতটা ভারী মনে হয়, কতটা ওজনদার। তো সেই ভারী সময়ে নিয়ে অধীর অপেক্ষায় অপেক্ষা করছিল সেই প্রিয়তমাটি, সৈনিকটির প্রিয়তমা, বা বলা যেতে পারে কবির প্রিয়তমা, যাকে তিনি সৃষ্টি করেছেন অনেকটা বৈষ্ণব পদাবলীর রাধার, শ্রী রাধিকার ঢঙে। বৈষ্ণব পদাবলীতে আমরা জানি, যেখানে বৈষ্ণব পদাবলী শেষ হয়েছে রাধা বিরহ দিয়ে। শ্রীকৃষ্ণ মথুরায় চলে গিয়েছিলেন বৃন্দাবন ত্যাগ করে। তার দৈব বাণী, তার যে ঈশ্বর বা ভগবান তাকে যে নির্দেশ দিয়েছিলেন কংসবধ, পৃথিবী থেকে শত্রুর বিনাশ করা, এই যে দুষ্টের দমনের যে কাজে কৃষ্ণ চলে গেলেন শ্রী রাধিকাকে নিদ্রামগ্ন অবস্থায় রেখে বৃন্দাবনে। আর এদিকে শ্রী রাধিকা তিনি বৃন্দাবনের পাড়ে বসে অপেক্ষা করছেন কখন তার প্রিয়তম প্রেমাস্পদ কৃষ্ণ ফিরে আসবেন তার কাছে। তো কোথাও না কোথাও পদাবলী সাহিত্য মিলে যায় চিলিয়ান ভাষার কবির কবিতার সাথে। তারপর কি হয় না, আগ্নেয় পাহাড়ের মতো অগ্নিদ্গীরণ করে যুদ্ধ। যুদ্ধের ভয়াবহতা, নিষ্ঠুরতা, তার নৃশংসতা, বর্বরতা কি আমরা তার প্রমাণ পেয়েছি। ইতিহাসে যুদ্ধ আমাদের কি দিয়েছে? যুদ্ধ রক্তক্ষয় দিয়েছে, যুদ্ধ হাজার হাজার মানুষের প্রাণ দিয়েছে, প্রাণ কেড়ে নিয়েছে। যুদ্ধ অনেক মানুষের ঘরবাড়ি কেড়ে নিয়েছে, সুখ শান্তি কেড়ে নিয়েছে। যুদ্ধের এই নৃশংসতা, ভয়াবহতা, তা কবিতার পরতে পরতে উঠে এসেছে। তারপরে মুহূর্তেই চুরমার হয়ে গেল ঘরবাড়ি, শিশুরা আর বাড়িগুলো খুন হলো। তারা তো নিষ্পাপ,
তারাও যুদ্ধের লেলিহান শিখায়, তারা ধ্বংস হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল চারিদিক, সমস্ত কিছুতে আগুন লেগে গেল। এমনকি যে যে দেবতা ছিল মানুষের আরাধ্য, যে দেবতাদের কাছে মানুষ বিপদে পড়লে তার পরিত্রাণের কাতর প্রার্থনা জানাতো, সেই দেবতাদের পাথরের মূর্তিগুলো উল্টে ভেঙে চুরমার হয়ে গেল। তারাও মানুষকে কোনো স্বপ্ন দেখাতে পারল না। এখানে দৈব মূর্তি, এখানে দৈব সত্তাও যে কত অসহায় তা তুলে ধরা হলো। তাই কবিতায় বলা হয়েছে যে পাথরের মূর্তিগুলো ভেঙে উল্টে পড়লো, শান্ত হলুদ দেবতারা তারাও ধ্বংস হয়ে গেল। তারপরে শহরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো মুচড়ানো ওই লোহার টুকরো, এবং রইল কি না পাথরের ভাঙা মূর্তি, আর চারিদিকে রক্তের জমাট বাঁধা কালো কালো ছোপ দাগ। কি নিদারুণ, কি হৃদয় বিদারক, কি যন্ত্রণাদায়ক যুদ্ধের পরিণতি। তবু কবি যুদ্ধের কথা বলতে গিয়েও তার সাথে রোমান্টিসিজমকে নিয়ে এনেছেন। কারণ আফটার অল আমরা সকলে মানুষ, আর মানুষ স্বপ্নদর্শী। মানুষ ধ্বংসের উপরে দাঁড়িয়েও, ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়েও নতুন সৃজনের বার্তা খোঁজে। তারা চায় পৃথিবীকে আবার নতুন করে সাজিয়ে তুলতে। তাই তো কবি বলেছেন সেই স্বপ্নদর্শী মানুষটির মতো, সেই সৈনিকটির মতো, যে সৈনিকটি তার ফেলে যাওয়া সেই বাড়ি, তার ঝুলন্ত যে দোলনা, সেই গোলাপি বাড়ি, গোলাপি গাছ এবং তার জল তরঙ্গ সব কিছু ধ্বংস হয়ে গেলেও তার প্রিয়তমা আজও অপেক্ষমান, একসময় ফিরবেন। তার সৈনিক, তার প্রেমিক, তার প্রেমাস্পদ, তার কাছের মানুষ তার কাছে ফিরবেন। আর এই প্রতীক্ষার প্রহর গুনতে 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 সে আজ অসুখী, যার মধ্যে রয়েছে অতৃপ্তি বাসনা, কাছে পাওয়ার, ফিরে পাওয়ার এক আকুল আকুতি। সেই আকুতি নিয়ে সে আজও অপেক্ষমান দরজায়। আমরা জানি না, আমরা কেউই বলতে পারি না সেই সৈনিকটি ফিরবেন কিনা, কবি আবার ফিরবেন কিনা, কিন্তু স্বপ্ন নিয়ে মানুষ এগিয়ে চলে। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, মানুষ স্বপ্নের কথা বলে, মানুষ আগামী উজ্জ্বল দিনের কথা বলে, মানুষ সম্ভাবনার কথা বলে, মানুষ সদ্ভাবনার কথা বলে। তাই অসুখের মধ্যেও, সমস্ত অসুখের মধ্যেও আমরা এই তৃপ্তি পাই, অন্তত এই শুভাকাঙ্ক্ষা বা শুভ চেতনাটা পাই না শুভ দিন একদিন আসবে, একদিন সেই সৈনিকটি যুদ্ধক্ষেত্র থেকে আবার তার প্রিয়তমার কাছে ফিরে আসবে, তার বাহুবন্ধনে আবার এসে ধরা দেবে। এই আকাঙ্ক্ষা নিয়ে কবিতাটি শেষ হয়েছে। এখন কোন কবি সমালোচক, কবিতা সমালোচক তারা তুলে ধরেছেন যে এই কবিতায় শুধুমাত্র একটা সৈনিক তার প্রেমিকাকে ছেড়ে যাচ্ছেন না, এখানে কেউ কেউ একটা সৈনিক তার দেশমাতৃকাকে ছেড়ে যাচ্ছেন, তার জন্মভূমিকে ছেড়ে যাচ্ছেন। অর্থাৎ এখানে অসুখী তার জন্মভূমি, তার জন্মভূমি মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তো সেই জন্মভূমি মা, তার আকুল প্রার্থনা তার সন্তান তার কোলে আবার ফিরে আসুক। এই অতৃপ্ত বাসনা নিয়ে জন্মভূমি আজও তার সন্তানের প্রত্যাবর্তনের অপেক্ষায় বসে রয়েছেন। আবার কোন কবি সমালোচক, কবিতা সমালোচক তারা বলেছেন এই নারী মূর্তিটি, যে নারীটি সৈনিকটির অপেক্ষায় দণ্ডায়মান বা কবির অপেক্ষায় দণ্ডায়মান, প্রকৃতপক্ষে এই নারী সত্তাটি আমাদের প্রত্যেকের শুভ সত্তা, শুভ চিন্তার সত্তা, আমাদের বিবেক বোধ, আমাদের মানবিক সত্তা। যে মানবিক সত্তা যে যুগের পরিস্থিতি, সেই যুগের পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে আমাদের মানবিক সত্তা আজও দাঁড়িয়ে রয়েছে এই অপেক্ষায় আমাদের প্রত্যেকের মধ্যে সেই সততা, সেই আমাদের সহানুভূতি, আমাদের সহমর্মিতা,
আমাদের শান্তিকামী মনোভাব, আমাদের উদারতা, আমাদের সরলতা, আমাদের নিষ্পাপতা সব কিছু ফিরে আসুক, সব কিছু ওই সৈনিকটির মতো ফিরে আসুক আমাদের ধরে। এই প্রত্যাশা নিয়ে আজও কিছু বিবেকবান মানুষ তারা অপেক্ষা করছেন। তো যাই হোক, কবিতার মূল মোটো বা মূল বিষয় হচ্ছে অপেক্ষায় থাকা, কিন্তু সেই অপেক্ষায় থাকতে থাকতে শুভ বোধকে ধরে রাখা। যুদ্ধ নয়, শান্তি চাই। আমাদের প্রত্যেকের কামনা হওয়া উচিত কি? যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। কারণ যুদ্ধ মানুষকে শেষ করে, ধ্বংস করে, আর শান্তি বা প্রেমের বাণী মানুষকে সৃষ্টির ঐশ্বর্যে ভরিয়ে তোলে। তো যে মানুষটি অপেক্ষায় রয়েছে, যে মা অপেক্ষায় রয়েছে, যে প্রেমিকা অপেক্ষায় রয়েছে, যে মানবতাবাদ ফিরে আসুক এই আকাঙ্ক্ষায় অপেক্ষায় রয়েছে, চিলিয়ান কবি পাবলো নেরুদা তিনি অসুখী অতৃপ্ত আত্মায় তা প্রার্থনা করছেন যে ফিরে আসুক, ফিরে আসুক, ফিরে আসুক। আজ এই পর্যন্ত কবিতার বিষয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা কবিতার বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।